অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কাজ করছে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল বিশ্বব্যাংক। কিংস পার্টি গঠনের চেষ্টা চালাচ্ছে উপদেষ্টারা, মন্তব্য রিজভির। 111-এর বড় ভুক্তভোগী বিএনপি, বললেন মির্জা আব্বাস। দেশের প্রতিটি গুম খুনের বিচার চাইলেন জামাতের আমির, দুষ্কৃতকারীদের তালিকা প্রকাশের দাবি। এবং লন্ডনে বেগম খালেদা জিয়ার অবস্থার উন্নতি, জানালেন ডাক্তার জাহিদ। আজই ফিরতে পারেন তারেক রহমানের বাসায়। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন, সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, যদি মানুষ দ্রুত সংস্কার চায় তাহলে এবছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নেওয়া হয়েছে। আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে নির্বাচনের জন্য আরও 6 মাস সময় লাগবে। এদিকে অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে ডব্লিউটিওর মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এছাড়া বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ারদের সঙ্গেও বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন আন্না বিয়ারদে। এর আগে বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। উপদেষ্টাদের মধ্যে থেকে কিংস পার্টি করার পরিকল্পনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বনানীতে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি। এদিকে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 1/11-তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল বিএনপি। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীতে ফুলের শ্রদ্ধা জানায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। শ্রদ্ধা জানানোর পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টাদের কর্মকাণ্ডই প্রমাণ করে তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। আপনাদের আচরণ যদি নিরপেক্ষ না হয়, আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল উল্লেখ করে রিজভী বলেন, আগে সংস্কার পরে নির্বাচন, এজন্য শেখ হাসিনার প্রতিচ্ছবি। কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয়, আর কোন বিষয়ে কথা বলতে হবে, এটি কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবেন? আমাদের সকল আস্থা তো আপনাদের উপর দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কথা হলো গরিবসী কেন ডেডলাইন নেই? কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন, হাসিনার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র? আমরা তো এই কথা শুনতে চাই না। পরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দিনটি উপলক্ষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কথা বলার সুযোগ পেয়ে কেউ কেউ বলছে বিএনপি 111 আনার পায়তারা করছে। এ ধরনের কথা বললে বাংলাদেশ গণতন্ত্রের মুখ দেখবে না। 2007 সালের 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপির প্রতিটি নেতা সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত এই 1/11 অনুসরণ থেকে রেহাই পায় নাই। বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়া হচ্ছে জানিয়ে বিএনপি নেতা চক্রান্ত না করে দেশে শান্তি ফেরানোর আহ্বান জানান। ভারতের দোসর আওয়ামী লীগ তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
দীর্ঘ ৫৩ বছরে প্রতিটি গুম, খুন ও অপকর্মের বিচার বাংলার মাটিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, ১৯৭২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের সব অপকর্মের পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকলেও সেসবের জন্য দায়ী করা হতো জামায়াত ইসলামীকে। তিনি আরও বলেন, প্রতিশোধ নিতে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হওয়ার কথা, কিন্তু ফ্যাসিস্ট সরকারের কারণে এটি বন্ধ রয়েছে। এ সময় তিনি দুষ্কৃতিকারীদের তালিকা জনগণের সামনে প্রকাশের দাবি জানান। তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা, কার ইঙ্গিতে ইশারা এটা এখনো বন্ধ হয়ে আছে? কেন কাজ এখনো শুরু হলো না? বাংলাদেশের জনগণ অবশ্যই তা জানার অধিকার রাখে। ফ্যাসিস্ট সরকারের কারণে এটা হয় নাই। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, জুলাই অভ্যুত্থানে তরুণরা অসীম সাহস দেখিয়েছেন। তাদের ত্যাগের কারণেই জাতি ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জুলাই অভ্যুত্থান নিয়ে এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আরেক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, জুলাই আগস্টের সঠিক ইতিহাস সবার সামনে তুলে ধরতে হবে। কেউ যেন ইতিহাস বিকৃত করতে না পারে, তাই এখনই সংরক্ষণ করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। তারা যে দৃষ্টান্তটা সৃষ্টি করে দিয়ে গেছেন, যে আত্মত্যাগটা করে দিয়ে গেছে, সেই আত্মত্যাগটা এই দেশকে পরিবর্তিত একটা বাংলাদেশ হিসাবে দেখবার জন্য, এবং সেই পরিবর্তিত বাংলাদেশে আমরা আর কোনো স্বৈরাচার চাই না। এই অন্তর্বর্তীকালীন সময়ে এই কালীন সরকারের দায়িত্ব তাদের পুনর্বাসন করা, তাদের শিক্ষায় ফিরিয়ে আনা, তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া। আজ রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। শুক্রবার সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়ার ছুটি হতে পারে। তিনি পরবর্তীতে বাসা থেকে নিয়মিত চিকিৎসা নেবেন। ডাক্তার জাহিদ আরও বলেন, গত 17 দিনে বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে, দু একটি রিপোর্ট এখনও আসেনি। খালেদা জিয়ার শারীরিকভাবে আগের চেয়ে অনেকটা ভালো আছেন বলেও জানান তিনি। ট্রান্সপ্লান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি, কারণ মনে রাখতে হবে, আমি কয়েকদিন আগেও এখানেও বলেছি, ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয়। ওনার লিভার ডিজিজ, কারণ উনি জেলখানায় যখন ছিলেন একাকিত্ব, এবং বলতে গেলে দর্শক, লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন লন্ডনের টিভি ওয়ানের সাংবাদিক মনির উদ্দিন। বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং আজই তিনি বাসায় ফিরবেন কিনা এ বিষয়ে জানাবেন। জি সুবর্ণা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে প্রথমে বলে রাখি, আজকে গতকালকে আমাদেরকে যেমন ডাক্তার এম জাহিদ হোসেন ব্রিফ করেছেন যে আজকে বেগম জিয়ার বাসায় ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কেবলই সম্ভাবনা, আমরা নিশ্চিত করে এখন পর্যন্ত ওনারাও বলেননি, এবং আমরাও বলতে চাচ্ছি না যে নিশ্চিত আজকে যাচ্ছেন। তবে সন্ধ্যা নাগাদ স্থানীয় সময় 8টা-9টার দিকে আমরা নিশ্চিত হতে পারবো যে বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা তাকে হসপিটাল থেকে রিলিজ করছেন কিনা। তাকে যদি রিলিজ করে থাকেন, তখন বেগম জিয়া তারেক রহমানের বাসায় যাবেন এবং সেখান থেকে ওয়ান স্টপ সার্ভিসেই তার সকল চিকিৎসা চালিয়ে যাবেন। আপনি জানেন যে ডাক্তার মেডিকেল বোর্ড এবং যারা এখানে প্যাট্রিক রয়েছেন, প্রফেসর প্যাট্রিক সহকারে সিদ্ধান্ত নিয়েছেন, তারা এই মুহূর্তে বেগম জিয়ার যে লিভার ট্রান্সপ্লান্টেশন করার কথা ছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসছেন। সেই সিদ্ধান্ত তারা নিতে পারছেন না। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই
বয়স বিবেচনা করেই তাকে লিভার ট্রান্সপ্লান্টেশন না করে ঔষধের মাধ্যমেই তার এই চিকিৎসা চলবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। আর এজন্যই তারা বাসায় নিয়ে তাকে বাকি চিকিৎসা দিবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে এইটুকু আপনাকে আমরা বলতে পারবো, স্থানীয় সময় 8টা থেকে 9টার মধ্যেই আমরা জানতে পারবো বেগম খালেদা জিয়াকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হবে কিনা আজকে। আপনি জানেন যে আসার পর থেকে বিভিন্ন বেগম জিয়ার যে অনেকগুলো রোগে, জটিল রোগে ভুগছেন, সেই রোগের জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। প্রতিদিনই নতুন নতুন পরীক্ষা করতে হচ্ছে এবং এখন পর্যন্ত 2-1টি পরীক্ষার রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছানোর পরে তাদের মেডিকেল বোর্ড ইমার্জেন্সি আবার সিদ্ধান্ত নেবেন তাকে আজকে রিলিজ দিবেন কিনা। জি সুবর্ণা। মনিরুদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর আমাদেরকে সরাসরি জানাচ্ছিলেন লন্ডনের টিভি ওয়ানের সাংবাদিক মনিরুদ্দিন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান এবং শহীদ উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আমরা বিএনপি পরিবার সংগঠন। সকালে রাজধানীর বনানীতে আরাফাত রহমান কোকোর কবরের সামনে নেতৃবৃন্দ ফাতিহা পাঠ এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও ফরহাদ আলী সজীব। এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুল বাশার সহ অন্যরা। সারা বাংলার খবর। সাপ্লাই চেইন প্রফেশনালদের দক্ষতা উন্নয়ন ও নতুনদের দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে সুয়েলস চট্টগ্রাম গেট টুগেদার 2025 অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই লেক প্যারাডাইসে এই আয়োজনে উপস্থিত ছিলেন সুয়েলসের অ্যাডভাইজার আসাদুল হক শাওন, জসিমউদ্দিন, মোহাম্মদ গোলাম সারওয়ার, মোহাম্মদ নাফিদুল ইসলাম সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুয়েলস দেশীয় সাপ্লাই চেইন পেশাদারদের উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা বাড়ানোর মাধ্যমে তরুণদের বিশ্ববাজারে অবদান রাখার সুযোগ সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে। বছরের অন্যান্য সময় দাম চড়া থাকলেও সরবরাহ বাড়ায় বেশ কম দামে পাওয়া যাচ্ছে সবজি। 30 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। এতে খুশি ক্রেতারা, দাম কমায় বিক্রি বেড়েছে বলে জানান বিক্রেতারা। তবে রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট রয়েছে। বাড়তি দরে বিক্রি হচ্ছে চাল, মাছ, মুরগির দামও রয়েছে আগের মতোই। মৌসুম গেছে একটা চাউলের, অগ্রহণ মাসে নতুন চাল আসে, আবার সামনে বৈশাখ মাসে আসবে, আবার শুনতেছিলাম যে ইন্ডিয়া থেকে চাল ঢুকবে। তো সব কিছু মিলে আমরা সবাই ভাবছিলাম যে চাল আসলে আমাদের জন্য একটু ভালো হবে, দাম কম হলে আমরা বিক্রি করতে পারবো কম দামে। তো এটা আপনার ওরকম আর হয়নি, আদাটা হালকা একটু বাড়তি। মসুর ডাল টাল মনে করেন, চিনি সবই ঠিক আছে, শুধু তবে তেল এখনো অ্যাভেলেবেল পাইতেছি না। না, এটা তো আমাদের জন্য অনেক কষ্টের বিষয়, যেভাবে জিনিসের দাম, সব কিছুর দামই যেভাবে বাড়তেছে। তো আসলে আমাদের তো ক্রয় সাধ্যের বাইরে আমরা চলে গেছি, তো আমরা তো আমাদের জন্য খুবই কষ্টের বিষয়। তো এখন যদি উপর মহল এই বিষয়টা একটু নজরদারি করে তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। তো সবজির দাম কম, চাউল আর তৈলের দাম কম।
এবারে খেলার খবর। নরসিংদীতে তারুণ্যের উৎসব 2025 অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী সরকার রাখি, জেলা সিভিল সার্জন সৈয়দ মোহাম্মদ আমিনুল হক সহ অনেকে। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কাজ করছে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল বিশ্বব্যাংক। কিংস পার্টি গঠনের চেষ্টা চালাচ্ছে উপদেষ্টারা, মন্তব্য রিজভির। 111-এর বড় ভুক্তভোগী বিএনপি, বললেন মির্জা আব্বাস। দেশের প্রতিটি গুম খুনের বিচার চাইলেন জামাতের আমির, দুষ্কৃতকারীদের তালিকা প্রকাশের দাবি। এবং লন্ডনে বেগম খালেদা জিয়ার অবস্থার উন্নতি, জানালেন ডাক্তার জাহিদ। আজই ফিরতে পারেন তারেক রহমানের বাসায়। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।